নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য নিয়ে পড়াশোনা করব। আমি কিরিটি মুখার্জি, ইনস্টাগ্রাম কিরিটি 9775, চাইলে ফলো করতে পারো। আর অন্যান্য ডিটেলস পাওয়ার জন্য আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। তো আমরা প্রথমে ট্রান্সপোর্ট দেখব। তো আমরা জানি যে ভারতবর্ষ একটা ভাস্ট কান্ট্রি, তো সেক্ষেত্রে ভারতবর্ষের যে রোড নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এটা কিন্তু যথেষ্ট বড় এবং বিশ্বের অন্যতম সেরা। ওকে, তো আমরা এটা ডিটেলসে দেখব। ভারতবর্ষের যে রাস্তাঘাট, সেটা যে নেটওয়ার্ক, সেটাকে মোটামুটি 6 ধরনের ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, 2 হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, 3 হচ্ছে স্টেট হাইওয়ে, 4 মেজর ডিস্ট্রিক্ট রোড, 5 আদার ডিস্ট্রিক্ট রোড এবং সর্বশেষ ভিলেজ পঞ্চায়েত রোড। ওকে, ভারতবর্ষে যে পণ্য পরিবহন হয়, অর্থাৎ যে ফ্রেট, ওকে, তার 65% হয় থ্রু রোডস, এবং যে যানবাহন বা ট্রাফিক, তার 80% থ্রু রোড কিন্তু পরিবহন হয়। এবার আমরা দেখব বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO। ওকে, তো এই BRO তৈরি হয় 1960-তে। এটা যেটা হয় যে নর্থ ইস্টার্ন স্টেট আছে বা যে নর্দার্ন স্টেটসগুলো আছে যার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, তো সেই সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলোতে বা স্ট্র্যাটেজিক রোডসগুলোতে যে ডেভেলপমেন্টের বা হাইওয়ে ডেভেলপমেন্টের যে কাজটা, সেটা করে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন। ওকে, এবার দেখব ন্যাশনাল হাইওয়ে। আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট এবং মেনটেন্যান্সের কাজটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দায়িত্ব। তো সেই সেন্ট্রাল গভর্নমেন্ট মূলত 3টি এজেন্সির মাধ্যমে এই কাজটা করে থাকে। ফার্স্ট হচ্ছে NHAI, অর্থাৎ কি না, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে যে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন, একটু আগে যেটা পড়লাম। এবং 3 নম্বর হচ্ছে স্টেট PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এই 3টে সংস্থার মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্ট যে রাস্তা তৈরির কাজটা করা হয়। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট দেখব। আমরা দেখব গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এটা হলো ভারতবর্ষের অন্যতম বা বৃহত্তম যে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা লঞ্চড হয় 1999 সালে। ওকে, এই প্রজেক্টটার 3টে ফেজ ছিল। ফেজ 1-এ কী করা হলো, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এই যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে 6 লেন সুপার হাইওয়ে দিয়ে কানেক্ট করা হয়। ঠিক আছে, 6 লেন সুপার হাইওয়ে। এই টোটাল রোড নেটওয়ার্কটার লেন্থ দাঁড়ায় 5846 কিমি। ওকে, তো আমরা এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছ দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লি। তো এই ডিস্টেন্সটা, ওকে, দিল্লি থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স ছিল 1419 কিলোমিটার। ওকে, মুম্বাই থেকে চেন্নাই ছিল 1290 কিলোমিটার। ওকে, অন্যদিকে চেন্নাই থেকে কলকাতা ছিল মোটামুটি, মানে চেন্নাই থেকে কলকাতা মানে এই ডিস্টেন্সটা ছিল মোটামুটি 1684 কিলোমিটার। ওকে, এবং পরিশেষে কলকাতা থেকে দিল্লি এই ডিস্টেন্সটা ছিল মোটামুটি 1453 কিলোমিটার। ওকে, এইটা গেল ফেজ 1 অফ দ্য প্রজেক্ট। এবার দেখব ফেজ 2। ফেজ 2-তে মোটামুটি 2টো কাজ হয়। একটা হচ্ছে নর্থ সাউথ করিডর তৈরি হয়। এটা তৈরি হয় শ্রীনগর থেকে কন্যাকুমারী।
ওকে, থ্রু কোচি অ্যান্ড সালেম। এবং নেক্সট যেটা তৈরি হয় ইস্ট ওয়েস্ট করিডর। এই ইস্ট ওয়েস্ট করিডরে কী হয়, শিলচর টু পোরবন্দর এই ন্যাশনাল হাইওয়েজগুলো প্রিপেয়ার্ড হয়। শিলচর হচ্ছে আসাম এবং পোরবন্দর হচ্ছে গুজরাট। ফেজ 3-তে কী হয়, ফেজ 3-তে যে কাজটা হয় সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে ন্যাশনাল হাইওয়েজগুলো তৈরি হলো, ঠিক আছে, এনএইচগুলো এক্সিস্ট করছিল এক্সিস্টিং, এইগুলোকে ওয়াইড করা, মানে চওড়া রাস্তা তৈরি করা। এবং যে মেজর সি পোর্টসগুলো ছিল, ক্যাপিটাল টাউনগুলো ছিল, যে স্টেট ক্যাপিটালসগুলো ছিল, ওকে, এবং ট্যুরিস্ট লোকেশনসগুলো ছিল, সেগুলোকে কানেক্ট করার কাজ কিন্তু এই ফেজ 3-তে করা হয়। পরবর্তী ক্ষেত্রে রোড ট্রান্সপোর্টের বিষয়টাকে প্রফিটেবল করার জন্য আমরা জানি যে পূর্ববর্তী সময়ে টোটাল রোড ট্রান্সপোর্টটা সরকারের দ্বারা মানে পরিচালিত হতো, অর্থাৎ রাস্তা তৈরি থেকে শুরু করে মেনটেনেন্স ইত্যাদি সব কাজই করতো সরকার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাতে প্রাইভেট লগ্নিকে আমরা ওয়েলকাম করি। এর জন্য কিছু কিছু স্টেপ নেওয়া হয়। ফার্স্ট হচ্ছে এটাকে একটা ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করা হয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রি বলে ঘোষণা করা হয়। সেকেন্ড যেটা হয় যে টোটাল প্রজেক্ট কস্ট যেটা, ঠিক আছে, প্রজেক্ট কস্টের প্রায় 40% সাবসিডি দেওয়ার, ক্যাপিটাল সাবসিডি দেওয়ার কিন্তু ব্যবস্থা ছিল। এবং 3 নম্বর হচ্ছে 100% ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে কিন্তু এই সেক্টরে অ্যালাউ করা হয়। এছাড়া কিছু কিছু ছোটোখাটো স্টেপ নেওয়া হয়, যেমন হচ্ছে টোল কালেকশানের যে ব্যাপারটা সেটাকে ছেড়ে দেওয়া হয়, টোল কালেকশান, ওকে। তারপরে হচ্ছে হায়ার কনসেশন পিরিয়ড কিন্তু গ্র্যান্ট করা হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো কথা মাথায় রেখে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো রকম ইনভেস্টমেন্ট কিন্তু এই সেক্টরে আসে। এবার আমরা দেখব স্টেট হাইওয়েজ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই স্টেট হাইওয়েগুলো সাধারণত যে ইউনিয়ন টেরিটরি বা স্টেট গভর্নমেন্ট তাদের দ্বারাই মেনটেন্ড হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল স্কিমের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু এখানে কন্ট্রিবিউট করে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে এটাতে কন্ট্রিবিউট, যে স্কিমের মাধ্যমে কন্ট্রিবিউট করে সেগুলি হলো ইমপ্রুভমেন্ট অফ স্টেট রোডস, ফ্রম সিআরএফ থেকে ডাইরেক্ট করা হয়, সিআরএফ, ওকে। সেকেন্ড যেটা করে ইকোনমিক ইম্পর্টেন্স অ্যান্ড ইন্টারস্টেট কানেক্টিভিটি স্কিম, এবং থার্ড হচ্ছে রুরাল রোড স্কিম। যেমন হচ্ছে আমরা জানি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ওকে, অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এবার দেখব যে ডিস্ট্রিক্ট রোড। এই ডিস্ট্রিক্ট রোড তৈরি এবং মেনটেনেন্সের কাজটা করে পিডাব্লিউডি অ্যান্ড জেলা পরিষদ, ওকে, মনে রাখবে। যে ভিলেজ রোডস আছে সর্বশেষ, এই ভিলেজ রোড মেনটেনেন্স বা তৈরির কাজ করে পঞ্চায়েতগুলো, ওকে, পঞ্চায়েতি রাজের মাধ্যমে। এবার আমরা দেখে নেব যে এক্সপ্রেস হাইওয়ে যেটা থাকে সেটা হচ্ছে মাল্টি লেন হয়, ওকে, মাল্টি লেন হাইওয়ে এবং ওয়েল পেভড হয়, তো অনেকগুলো লেন থাকে। তো এটাতে মেনলি ট্রাফিক এবং যে ফ্রেট অর্থাৎ কিনা পণ্য, এই দুটোই খুব দ্রুত গতিতে পরিবহনের কাজে লাগে। এবং কিছু উল্লেখযোগ্য এক্সপ্রেসওয়ে হচ্ছে কলকাতা দমদম এয়ারপোর্ট হাইওয়ে, 2 দুর্গাপুর কলকাতা এক্সপ্রেসওয়ে, মুম্বাই পুনা এক্সপ্রেসওয়ে, ওকে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, NH-44 হচ্ছে আমাদের দেশের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, ওকে।
ডেনসিটি অফ রোডসটা একটু দেখব। ডেনসিটি অফ রোড সব থেকে বেশি হচ্ছে গোয়া। ওকে, তারপর বেশ কিছু রাজ্য আছে, যেমন হচ্ছে কেরালা, পাঞ্জাব, ওকে, মহারাষ্ট্র, ওকে। এটা এই রাজ্যগুলোতে কিন্তু যে সড়ক তার যে ঘনত্ব সেটা অনেক বেশি, এবং কম যে সমস্ত রাজ্যগুলোতে ডেনসিটি অফ রোডস কিন্তু কম, সেগুলো হচ্ছে বিহার, ছত্তিশগড়, ওকে, অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, এবার আমরা দেখে নেব রেল ট্রান্সপোর্ট। তো এই রেল ট্রান্সপোর্টের দিক থেকে ভারত হচ্ছে ফোর্থ, ঠিক আছে, সবচেয়ে বেশি যে রেল নেটওয়ার্ক। সবচেয়ে প্রথমে আছে ইউএসএ, তারপরে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে রাশিয়া। ওকে, ইউএসএ, চায়না অ্যান্ড রাশিয়া পরপর। আমরা জানি 1853 সালে প্রথমবারের জন্য রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় ভারতবর্ষে। কোথা থেকে কোথায়? না, মুম্বাই থেকে থানে, ঠিক আছে। কলকাতা রানীগঞ্জ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়, ঠিক আছে। এটা স্থাপিত হয় 1854। ওকে, প্রথমের দিকে রেলওয়েটা বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো অপারেট করতো বা চালাতো। তো বর্তমানে মানে অর্থাৎ 1950 সালের পর থেকে রেলওয়েটা ভারত সরকার অধিগ্রহণ করে। ওকে, ভারতবর্ষের রেলওয়ে মূলত 4টে গেজের ওপর চলে, ঠিক আছে। একটা হচ্ছে ব্রড গেজ, একটা হচ্ছে মিটার গেজ, একটা হচ্ছে ন্যারো, আর একটা হচ্ছে লিফট গেজ। ওকে, তো এই ব্রড গেজে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স থাকে 1.676 মিটার, মিটার গেজে 1 মিটার, ন্যারো গেজে 0.762 মিটার, এবং লিফট গেজে থাকে 0.610 মিটার। ওকে, তো এই 4টে গেজ কিন্তু ভারতবর্ষে চালু আছে। স্বাধীনতার পর ভারতবর্ষ চেয়েছিল সব যে আমাদের যত রেলওয়ে প্রজেক্ট আছে সেখানে ব্রড গেজকে ইনভলভ করবার। আমাদের দেশের ডিজেল ইঞ্জিন ইন্ট্রোডিউসড হয় 1950 সালে। ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক, ওকে, লোকোমোটিভ ওয়ার্ক এর কাজ হয় বারাণসী, চিত্তরঞ্জন, ওকে, জামশেদপুর, এই সমস্ত জায়গায়। ভারতবর্ষে যে রেল পরিবহন সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রেট পণ্য এবং একটা হচ্ছে প্যাসেঞ্জার। এই ফ্রেট থেকে ভারতবর্ষের রেলের 66% রেভিনিউ আসে, এবং প্যাসেঞ্জার থেকে বাকি, ঠিক আছে, বাকি রেভিনিউ প্যাসেঞ্জার থেকে আসে। ওকে, রেলপথের ঘনত্ব সবথেকে বেশি আছে পাঞ্জাবে, এবং তারপরেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মনে রাখবে। বর্তমানে ভারতবর্ষে মোট 18টি রেল জোন আছে। ওকে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। ওয়েস্টার্নের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তারপর হচ্ছে নর্দার্নের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। সাউদার্নের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুর। তারপর আমরা পাচ্ছি সাউথ ইস্টার্ন। এই সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার কিন্তু কলকাতা। ওকে, এরপর হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এগুলো একটু মনে রাখবে। ফ্রন্টিয়ার এর হচ্ছে গুয়াহাটি।
সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। সাউথ সেন্ট্রাল এর হেডকোয়ার্টার সেকেন্দ্রাবাদ। এই কটা রেলওয়ে জোন ছিল 1999 পর্যন্ত, 1999 সাল পর্যন্ত। 2002 সালের পরবর্তী ক্ষেত্রে কয়েকটা নতুন হেডকোয়ার্টার জোন আসে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, এর ভুবনেশ্বর হচ্ছে হেডকোয়ার্টার। ইস্ট সেন্ট্রাল এর হেডকোয়ার্টার হচ্ছে হাজিপুর। নর্থ সেন্ট্রাল এর হেডকোয়ার্টার হচ্ছে এলাহাবাদ। ওকে, এই কটা মনে রাখ। 2019 সালে নতুন এবং রিসেন্টেস্ট যে জোনটা এসছে সেটা হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে জোন। ওকে, তো তোমরা মোটামুটি এই কটা জোনের হেডকোয়ার্টার মুখস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। রেলওয়ে গবেষণা, রেলওয়ে রিসার্চ করা হয়, রেলওয়ে রিসার্চ সেন্টার যেটা, সেটা আছে লখনৌতে। ওকে, আমরা দেখে নেব কোঙ্কণ রেলওয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে। এটা মহারাষ্ট্রের রোহা থেকে একদম ম্যাঙ্গালোর, কর্ণাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত, 760 কিলোমিটার। ওকে, তো এই রেলওয়েটার বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রায় 200টা সেতু এবং প্রায় 73টা টানেল এর থ্রু দিয়ে কিন্তু এই রেলওয়েটা গেছে, এবং মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক রাজ্যের ওপর দিয়ে কিন্তু এই কোঙ্কণ রেলওয়ে গেছে। এর সদর দপ্তর কিন্তু মুম্বাই। ওকে, এবার আমরা দেখব কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো হচ্ছে ভারতবর্ষের প্রথম মেট্রো। ওকে, এটা তৈরি হয়েছে 1984-এ আন্ডারগ্রাউন্ড। ওকে, তো এটা বিশ্ব ব্যাংকের যে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় কিন্তু পূর্ব রেলের অধীনে নির্মিত হয়েছিল। ওকে, এবং রাশিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিল, অর্থাৎ রাশিয়ার কারিগরি সহায়তা ছিল। এছাড়া নতুন যেটা কলকাতার দ্বিতীয় মেট্রো প্রকল্প শহরে চলছে কাজ, এবং সেটা মূলত যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো নামে পরিচিত। ইস্ট ওয়েস্ট মেট্রো এটা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত। ওকে, এটা যে থার্ড মেট্রো প্রকল্পটা কলকাতায় চলছে সেটা হচ্ছে জোকা থেকে বিবাদীবাগ। ওকে, এই জোকা থেকে বিবাদীবাগ কিন্তু মেট্রোর কাজটা কিন্তু এখনও চলছে। ওকে, এবার আমরা দেখব ফ্রেট করিডর প্রজেক্ট। যে পণ্যবাহী ট্রেনগুলো আমাদের রেলওয়েতে পণ্য পরিবহনের কাজে লাগে, তো সেইগুলোর জন্য দ্রুত যাতে পরিবহনটা সক্ষম হয় সেজন্য 10ম পরিকল্পনায়, 10th 5-year প্ল্যানিং, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই ফ্রেট করিডর প্রজেক্টটাকে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তো এই অনুযায়ী পূর্ব এবং পশ্চিম ভারতে রেলওয়ে ফ্রেট করিডর প্রজেক্টের জন্ম নিয়েছিল। ওকে, এবার আমরা রেলওয়ে পরিবহনের সাথে যুক্ত বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট বা ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার্স এগুলো একটু দেখে নেব। রেলের দীর্ঘতম যাত্রাপথ, প্রথমে দেখব দীর্ঘতম যাত্রাপথ। এটা হচ্ছে কন্যাকুমারী টু ডিব্রুগড়। ওকে, এটা অলমোস্ট 4286 কিলোমিটার। এটা হচ্ছে দীর্ঘতম যাত্রাপথ। ক্ষুদ্রতম যাত্রাপথ নাগপুর থেকে আজনি, অনলি 3 কিলোমিটার। ওকে, এখনও পর্যন্ত হাই স্পিড মানে দ্রুতগামী, সবচেয়ে দ্রুতগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ওকে, এটা দিল্লি টু বারাণসী। ওকে, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম এটা হচ্ছে গোরখপুর, ইউপি। ওকে, ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেন এটা হচ্ছে প্যালেস অন হুইলস। ওকে, এটা 1982 সালে প্রথম চালু হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
ভারতের উচ্চতম রেল স্টেশন, এটা হচ্ছে ঘুম। ওকে, এটা ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয় রেলওয়ের অন্তর্গত। দীর্ঘতম রেলওয়ে টানেল এটা হচ্ছে পীর পাঞ্জাল টানেল। ওকে, বৃহত্তম লোকোমোটিভ, এই বৃহত্তম লোকোমোটিভ হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা আমরা দেখতে পাই তামিলনাড়ুর পেরাম্বুর। রেলওয়ের যে টেস্টিং অ্যান্ড রিসার্চ, এই সেন্টারটা আছে লখনৌতে। ওকে, তারপর ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ট্র্যাক টেকনোলজি, এটা অবস্থিত পুনেতে। ওকে, উত্তরতম স্টেশন এটা হচ্ছে বাজালতা, ঠিক আছে, এটা উধামপুর ডিভিশন, জম্মু। দক্ষিণতম কন্যাকুমারী। ওকে, কয়েকটা ইম্পর্ট্যান্ট ইস্যু বলে রাখি। ভারতবর্ষের যে রেলওয়ে তার 150 বছর পূর্তি উপলক্ষে কার্টুন হাতি ভোলু, এই ভোলুকে রেলের ম্যাসকট বলে ঘোষণা করা হয়েছিল। প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন কোনটা? দ্য গোল্ডেন চ্যারিয়ট। ওকে, আমরা দেখব ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল, এটা একটা রেলওয়ে প্রজেক্ট। 2014-15 ফিনান্সিয়াল ইয়ারে এই প্রজেক্টটা স্যাংশন হয়েছিল। তো এর মাধ্যমে ভারতের যে 4টি মেট্রো শহর, সেই 4টি মেট্রো শহরের মধ্যে দ্রুতগামী ট্রেন চালানোর ব্যবস্থা ছিল 160 থেকে 200 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই পরিকল্পনা কিন্তু এই ডায়মন্ড কোয়াড্রিল্যাটারালের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল। এই বুলেট ট্রেন নিয়ে অনেক কথা আমরা শুনেছি যে 2014-15 অর্থবর্ষে এই বুলেট ট্রেন কিন্তু চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেনটি চালানো হবে বলে স্থির করা হয়। ওকে, তো আমরা জানি যে জাপান এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছিল। প্রথম বুলেট ট্রেন চালু হয় কিন্তু জাপানের। ওকে, কেরালার যে কোচি শহর আছে, সেই শহরে ওয়াটার মেট্রো, প্রথম ওয়াটার মেট্রো ভারতবর্ষের মধ্যে চালু হওয়ার কথা। এবার আমরা দেখে নেব ওয়াটার ট্রান্সপোর্ট। তো এটা একটা খুব ভালো ওয়ে অফ ট্রান্সপোর্ট। তো এই ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যে যে জিনিসগুলো আমার দেখার, সেটা হচ্ছে ভারতবর্ষে মোট 13টা মেজর পোর্ট আছে। ঠিক আছে, এই 13টা পোর্টের মধ্যে 12টা হচ্ছে সরকারি এবং একটি হচ্ছে প্রাইভেট, এগুলো মনে রাখবে। এবং কম বেশি 200টি মাইনর পোর্টস ভারতবর্ষে আছে। ওকে, এই 12টা মেজর পোর্টই মোটামুটি টোটাল যে ট্রাফিক তার 75%কে ক্যারি করে, প্রায় 75%। এবং তার মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক বিশাখাপত্তনম, এই বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে হয়। আমরা মেজর সি পোর্টসগুলোর কয়েকটা নাম আমরা দেখে নেব এবং তাদের ডিটেলস। প্রথম হচ্ছে চেন্নাই কিন্তু আর্টিফিশিয়াল। ওকে, এটা কিন্তু স্বাভাবিক পোত নয়। ওকে, 2 নম্বর হচ্ছে এন্নোর, এটা কিন্তু ন্যাচারাল হারবার। এবং চেন্নাই পোর্টের যে চাপ সেটা কমানোর জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল। 3 নম্বর ইম্পর্ট্যান্ট হচ্ছে জওয়াহরলাল নেহেরু,
নেহেরু পোর্ট, বা এর নাম হচ্ছে নবশিবা, ঠিক আছে। তো এটা মুম্বাই যে সি পোর্ট তার থেকে যে চাপ সেটা কমানোর জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল। এবং এই জওয়াহরলাল নেহেরু পোর্টে ওয়ার্ল্ড ক্লাস, ঠিক আছে, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস পোর্ট এবং এখানে 4 লেন ন্যাশনাল হাইওয়ে দিয়ে কানেক্টেড, 4 লেন হাইওয়ে কানেক্টেড, ঠিক আছে, হিন্টারল্যান্ডের সাথে। ওকে, এটা মনে রাখবে। এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট কন্টেনার পোর্ট। ওকে, নাম্বার 4 হচ্ছে কান্ডালা। ওকে, এটাই কচ্ছের রানের কাছে অবস্থিত। ওকে, 5 নম্বর হচ্ছে কোচি। এই কোচি হচ্ছে কেরালা এবং এখানে লার্জেস্ট শিপইয়ার্ড অবস্থিত। ওকে, হচ্ছে কলকাতা হলদিয়া। ওকে, নাম্বার 7 মারমাগাঁও। সবচেয়ে বেশি আয়রন ওর এক্সপোর্ট হয় এই মারমাগাঁও পোর্টের মাধ্যমে। নাম্বার 8 হচ্ছে মুম্বাই। এটা হচ্ছে লার্জেস্ট সি পোর্ট, ঠিক আছে। সুরাট বন্দরের যে নির্ভরতা সেটা কমানোর জন্য মুম্বাই। ওকে, এছাড়া রয়েছে নিউ ম্যাঙ্গালোর এবং নিউ তুতিকরিন। ওকে, এখানে একটা আর্টিফিশিয়াল ডিপ সি হারবার আছে। ওকে, এরপর হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ। এটা হচ্ছে ডিপেস্ট হারবার আছে ইন দ্য কান্ট্রি। ওকে, এবং শেষ হচ্ছে বিশাখাপত্তনম। এটা হচ্ছে সবচেয়ে বেশি পণ্য পরিবহন করে এই বিশাখাপত্তনম বন্দর। এইবার আমরা দেখব ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, ঠিক আছে। ভারতবর্ষে প্রায় 14,500 কিলোমিটার নেভিগেবল ওয়াটারওয়েজ আছে। ওকে, সেন্ট্রাল ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা স্থাপিত হয় 1967-এ, 1967 সালে। ওকে, এর মেন কাজ ছিল ইনল্যান্ড ওয়াটারওয়েজ গঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি, সুন্দরবন অঞ্চলে ট্রান্সপোর্টেশনের কাজ করা। ওকে, শিপিং এবং নেভিগেশনকে রেগুলেট করার জন্য পরবর্তীকালে 1986-এ তৈরি হয় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা। এবার আমরা দেখব ন্যাশনাল ওয়াটারওয়েজ। ন্যাশনাল ওয়াটারওয়েজ ভারতবর্ষে মোট 6টি। প্রথমটা হচ্ছে এলাহাবাদ হলদিয়া। দু নম্বরটা হচ্ছে সাদিয়া ধুবড়ি। নাম্বার 3 কোট্টাপুরম কোল্লাম। নাম্বার 4 কাকিনাড়া পুদুচেরি। নাম্বার 5 তালচের ধামড়া। নাম্বার 6 লক্ষ্মীপুর টু ভাঙ্গা। ওকে, এবার আমরা দেখে নেব এয়ার ট্রান্সপোর্ট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রান্সপোর্টের। তো আমরা জানি ভারতবর্ষের সাথে 103খানা দেশের বাইল্যাটারাল এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আছে, ঠিক আছে। 103খানা দেশে দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি আছে। ওকে,
ভারতবর্ষে কম বেশি 450-এর ওপর এয়ারপোর্টস আছে, এখনও হচ্ছে অনেক জায়গায়। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা তৈরি হয় 1995-এ। ওকে, এরা এই বিমান পরিবহনের বিষয়টা বেশ কয়েকটা বিমানবন্দরে দেখাশোনা করে। তো স্বাধীনতার পরপরই 1947-এ তৈরি হয় 47 এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। এবং ইন্টারন্যাশনাল এবং যে ইন্টারনেশন এয়ার সার্ভিস প্রদান করে কিন্তু এয়ার ইন্ডিয়া। ওকে, 1953-তে যে এয়ার কর্পোরেশন অ্যাক্ট এর আওতায় আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান এয়ারলাইন্স। ওকে, হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি ইন্ডিয়ান এয়ারলাইন্সের। এখানে একটা কথা বলে রাখি, পাওয়ান হান্স হেলিকপ্টার লিমিটেড এটা কিন্তু ভারতবর্ষের লিডিং হেলিকপ্টার কোম্পানি। ওকে, এইবার আমরা দেখব পোস্টাল সিস্টেম। আমাদের যে আধুনিক পোস্টাল সিস্টেম এটা রবার্ট ক্লাইভ 1766 সালে এখানে নিয়ে আসে। পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস কলকাতা জিপিও জেনারেল পোস্ট অফিস স্থাপন করেন পোস্টমাস্টার জেনারেলের আন্ডারে 1774 সালে। পরবর্তীকালে 1786 এবং 1793 অন্য দুই প্রেসিডেন্সি অর্থাৎ বোম্বে এবং মাদ্রাজে পোস্টাল সার্ভিস চালু হয়। ভারতবর্ষের যে পোস্টাল নেটওয়ার্কটা সেটা 4টে ক্যাটাগরি অফ পোস্ট অফিসের আন্ডারে চলে। একটা হচ্ছে হেড পোস্ট অফিস, হেড পোস্ট অফিস, সাব পোস্ট অফিস, এক্সট্রা ডিপার্টমেন্টাল সাব পোস্ট অফিস এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল ব্রাঞ্চ পোস্ট অফিস। ওকে, দেখে নেব টেলিকমিউনিকেশন। বর্তমান যুগে ভারতবর্ষ টেলিকমিউনিকেশন একটা বিশাল বড় মার্কেট। তো ভারতবর্ষ তাদের নিউ টেলিকম পলিসি 1999 সালে কিন্তু লঞ্চ করে। ওকে, এটা মনে রাখবে। এবার আমরা দেখব রেডিও টেলিভিশন। রেডিও বা আকাশবাণী তার যাত্রা শুরু করে 1930 সাল নাগাদ। ওকে, অফিসিয়ালি। আর আমাদের যে দূরদর্শন, যে পুরনো টিভি নেটওয়ার্ক দূরদর্শন, সেটা তার যাত্রা শুরু করে 1959। বর্তমানে তো টেলিভিশন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে এবং একটা বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করেছে। এবার আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল ট্রেড। তো ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, মানে আমরা যেটা এক্সপোর্ট করি, সেই এক্সপোর্টের মধ্যে টপ প্রোডাক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুডস। ওকে, সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জুয়েলারি, এবং থার্ড আমরা যেটা এক্সপোর্ট করি টেক্সটাইলস, অর্থাৎ এগুলো হচ্ছে এক্সপোর্টেড হয়। অন্যদিকে ইম্পোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা যেটা ইম্পোর্ট করি সেটা হচ্ছে পেট্রোলিয়াম, ক্রুড অয়েল। ওকে, মনে রাখবে। এবং আমাদের দেশে 7টা এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। কি কি? চেন্নাই, 2 কান্ডালা, 3 নয়ডা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফলতা, কোচি, সান্টা ক্রুজ এবং বিশাখাপত্তনম। ওকে, ভারতবর্ষ জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রাফিক অ্যান্ড ট্রেড এর একটা পার্ট, যেটাকে আমরা সংক্ষেপে
GATT বলে থাকি। তো এই GATT তৈরি হয়েছিল 1948-এ ইন জেনেভা, মনে রাখবে। এবং ভারত প্রথমবার তার এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি ঘোষণা করে 1988-এ। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার স্পেস প্রোগ্রাম। ঠিক আছে, ডক্টর বিক্রম সারাভাই এনাকে ফাউন্ডিং ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়। ওকে, পরবর্তী ক্ষেত্রে 1961 সাল নাগাদ তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্ডিয়ার স্পেস প্রোগ্রাম যে ব্যাপার সেটাকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিকে ট্রান্সফার করেন। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, অর্থাৎ তখন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি স্পেস প্রোগ্রাম দেখাশোনা করত। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ তৈরি করেন ডক্টর হোমি ভাবা। ঠিক আছে, 1962-তে, এবং এর চেয়ারম্যান ছিলেন ডক্টর সারাভাই, ডক্টর বিক্রম সারাভাই। ওকে, ভারতবর্ষ নিজস্ব প্রযুক্তিতে এবং টেকনোলজিতে সাউন্ডিং রকেট তৈরি করে প্রথম, যার নাম ছিল রোহিণী। ঠিক আছে, প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি। পরবর্তীকালে ইসরো আত্মপ্রকাশ করে 1969-এ, এবং ডিপার্টমেন্ট অফ স্পেস বলে আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয় 1972-তে। ওকে, ভারতবর্ষ সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তার প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপণ করে 1975-এ, 1975 সালে। ওকে, এবং নিজস্ব প্রযুক্তিতে প্রথম স্যাটেলাইট লঞ্চ করে ইন্ডিয়া 1980-তে, যার নাম ছিল রোহিণী। ওকে, এবং ভারতবর্ষ প্রথম তার চন্দ্রযান পাঠায়, প্রথম চন্দ্রযান মিশন, এটা হয় 2008 সালে। ট্রান্সপোর্ট তো ভারতবর্ষ ট্রেড সংক্রান্ত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, বাট থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।